শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। ঘড়ির কাঁটায় পুরো সকাল 6টা আর এই সময় থেকে আমি তোমাদের সামনে আসলাম। আর সকাল থেকে দুপুর পর্যন্ত এক নাগাড়ে কী কী কাজ করছি সেই সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ। দুর্গাপুজো প্রায় কিন্তু ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড়া মোছা এই সমস্ত অলরেডি শুরু করে দিয়েছি, অনেকের আবার শেষও হয়ে গেছে। আর আমার পুজো উপলক্ষে যে ঘর ঝাড়া তেমন কিছু থাকে না, যেহেতু রেগুলারই আমি পরিষ্কার করি অল্প অল্প করে। আর এই পুজো উপলক্ষে যে ঘর ঝাড়া, এই ঘর ঝাড়াটা মহালয়ার আগে অবধি করা যায়। মহালয় যেদিন শুরু হয় সেই দিন থেকে কিন্তু পুজো অবধি আর একদমই ঘর ঝাড়া যায় না। ঘর ঝাড়া ঘর মোছা এই সমস্ত করা যায়, কিন্তু বড় ধরনের ঘর ঝাড়া, সেই ধরনের ঝুল কালি এই সমস্ত কিন্তু আর আমরা একদিন করি না। আবার যখন পুজো পার্বণ চলে যায় তারপরে কিন্তু এই ধরনের কাজ আবার আমরা করতে পারি। এটাই আমাদের রীতিনীতি নিয়ম কিন্তু হয়ে এসছে অনেক পুরানো থেকেই। আশা করছি বন্ধুরা তোমাদের পুজোর জামা কাপড় মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ আমি আমার জন্য জামা কাপড় এখনও কিনিনি। আর মেয়ে নেই বলেই বিশেষ করে এতটা অবহেলা। কিনতে যাব আর তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। মেয়েকে বলেছি ওখান থেকে কিনতে, তারপরেও ভাবছি দুটো একটা আমি নিজে কিনে ওকে পার্সেল করে পাঠাবো ওখানে। মেয়েকে বলেছে কিনতে ওখানে, মেয়ে বলেছে কিনে নেব, কিন্তু আমি জানি মেয়ে অত না ভালো কিনতে পারবে না, কারণ মেয়ে কখনোই একা একা গিয়ে দোকান থেকে কেনেনি জামা কাপড়। আর সেই কারণেই আমি ভাবছি যে আমার পছন্দ অনুযায়ী আমি যদি ওকে একটা পাঠাই, অন্তত ও পুজোর মধ্যে যদি পড়তে পারে, তবে স্পিড পোস্ট করবো তো চলে যাবে পুজোর আগেই ওর কাছে। যাই হোক, কী কিনি না কিনি আমি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, আগের ব্লগে যে পর্যন্ত বলেছিলাম তারপর থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হাজব্যান্ড চলে গেল, আমি তারপর বাড়ি ফিরে আসলাম আমার বড় ননদের বাড়ি থেকে। বাড়িতে আসার পর রাতের পর রাত ঘুম আসছে না। আমার সাথে আমার শাশুড়ি মা ঘুমাতেন। তিনি দেখতে পেতেন যে আমি সারা রাত জেগে আছি, এদিক থেকে ওদিক নড়ছি, তো ঘুম আসছে না, বুঝতে পারছেন উনি। আর আমাকে বলছে, তুমি ঘুমোওনি এখনও, তুমি এখনও ঘুমোওনি। এবার আমি যদি পাশে একজন ওরকম জেগে এদিক ওদিক করি, তার জন্য কিন্তু আমার শাশুড়ি মারও ঘুম হতো না। আর বয়স্ক মানুষ, তাদের এমনি হালকা ঘুম, আর আমার নড়াচড়াতে তার ঘুমও কিন্তু নষ্ট হতো আমার সাথে থাকতে। আর আমি যেহেতু একা থাকতে ভয় পেতাম, নতুন জায়গা, সেই কারণে কিন্তু উনি থাকতেন আমার সাথে। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমি আর আমার ছোট ননদ আর তার 3 বছরের ছোট্ট একটা পুচকু মেয়ে ছিল। এই ছিল আমাদের সংসার। আর যেহেতু আমার স্বামী থাকতো না, সেহেতু কিন্তু তারা সব সময় আমার দিকে ভীষণভাবেই নজর রাখতো, এবং আমি হাসিতে খুশিতে তাদের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম। আমার ছোটো ননদ ভীষণ মিশুকে, আমার মতন ভীষণ গল্প করতে ভালোবাসে, ঘুরতে, হইচই, আড্ডা এই সমস্ত কিন্তু ভীষণ পছন্দ করে। আর আমার সাথে ভীষণ মনের মিল হয়ে গিয়েছিল। আর সেইভাবেই না কখন যেন তার সঙ্গে এমন বন্ধুত্ব হলো যে আমি কিন্তু আমার বরের অভাবটা আস্তে আস্তে ভুলে থাকতে পারতাম। মনে হতো কিন্তু ওই হাসি আনন্দে গল্পতে ভুলে থাকতাম। আমার বিয়ে হয়েছিল 2রা মাঘ, একদম মাঘের প্রথমে, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, একদম চৈত্র মাসের লাস্টের দিকে, প্রায় 3 মাস পর আমার হাজব্যান্ড হঠাৎ করে একদিন সন্ধেবেলা বাড়িতে আসলো। আমার হাজব্যান্ড যখন ছুটি কেটে অফিস জয়েন করেছে, তখন ওদের ইলেকশন ডিউটি চলছিল। আর ইলেকশন ডিউটি তো না জায়গায় জায়গায় হয়, এক স্টেট থেকে আর এক স্টেটে যায়। আর সেই সময় ছত্তিশগড়ে ইলেকশন ডিউটি চলছিল। আর সেই সময় ও মাত্র 2 দিনের জন্য ওখান থেকে ম্যানেজ করে ও বাড়ি আসতে পেরেছিল। আর তখন তো এরকম মোবাইল ছিল না, আমরা কিন্তু ঠিকঠাক জানতামও না ও যে আসবে। তখন ও আসলো, সেই সময় কিন্তু একদম সন্ধেবেলা। বিশ্বাস করবে না বন্ধুরা, ও যে এসছে আর ইলেকশন ডিউটি করে আসার পর না ভীষণ কালো হয়ে গেছে। এমনিতে আমার হাজব্যান্ড কালো, কিন্তু এখন যে তোমরা গায়ের রঙটা দেখো, ও কিন্তু এতটা কালো নয়।
এই যে ডিউটি করে না জায়গায় জায়গায় ভীষণ রোদের মধ্যে, আর বাড়িতে আসলেও ভীষণ রোদের মধ্যে না ও কাজ করে, সেই কারণে কিন্তু ওর গায়ের চামড়া পুড়ে পুড়ে না একদম গায়ের রঙ ওর তামাটে বর্ণ হয়ে গেছে। যাই হোক, ওই 3 মাস পরে হঠাৎ ও এসছে তো ওরকম কালো, আমি না অবাক হয়ে গেছি। আর ওর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল ও তখন কাশ্মীর ডিউটি ছিল, কাশ্মীর ডিউটি থেকে এসে তখন আমাদের মানে বিয়েটা হয়েছিল। আর কাশ্মীরে থাকাকালীন কিন্তু ও বেশ পরিষ্কার ছিল। আর ওই 3 মাস পর যখন ও বাড়িতে আসে, আমি না ওর চেহারা দেখে একটুও চিনতে পারিনি। আমি ভাবছি এর সাথে যদি রাস্তায় আমার হঠাৎ কখনো দেখা হতো, আমাকে পরিচয় না দিলে আমি কিন্তু বুঝতেই পারতাম না যে এটা আমার হাজব্যান্ড। আর তখন তো এরকম ভিডিও কলের যুগ ছিল না যে ভিডিও কলে দেখেছি আগে মনে রাখবো চেহারাটা, একদম ভুলে গেছি। আমি শুধু ওই বিয়ের ক্যাসেট আর বিয়ের ফটো দেখতাম আমার হাজব্যান্ডকে, তখন তো পুরো অন্যরকম লাগতো। আর এসছে একজন অন্যরকম মানুষ। যাই হোক, সে যখন আসলো তারপর না তার সামনে যেতে আমার ভীষণ লজ্জা লাগছে। ওই মানে মাত্র তো কটা দিন তাকে দেখেছিলাম, তার মধ্যে না একদমই কিন্তু সেই রকম যে আপন হওয়া সেই জিনিসটা না হতে পারেনি। ভীষণ লাজুক হয়ে পড়লাম, সামনে যেতে এত লজ্জা লাগলো। আমার ছোটো ননদ বারবার বলছে যে তুমি যাও, ও এসছে। আমি বললাম ওই তো তোমরা তো আছো, যে যা লাগবে তোমরা দাও। একদিকে ভেতরে ভীষণ খুশি হয়েছি যে ও এসছে, আর অন্যদিকে ভীষণ লজ্জা, কিভাবে সামনে যাব, কি বলবো, মানে যে বোঝাতে পারছি না আমি তোমাদেরকে, কেমন একটা যেন ফিল হচ্ছিল। তারপর আস্তে আস্তে তার সামনে যাই হোক, তারপর কিন্তু সেই মানে যে লজ্জা ভাবটা কেটে গেল, যা হয় আর কি। সেদিনকে সে থাকলো। আর তার পরের দিনকে ছিল কি জানো তো, পয়লা বৈশাখ। ভীষণ খুশি, আমার হাজব্যান্ড আমাকে 2টো শাড়ি দিয়েছে। আর পরের দিন আমার বাবার বাড়িতে নিয়ে গেছে, আমার মায়ের জন্য শাড়ি নিয়ে গেছে যে পয়লা বৈশাখের। আমার বাবা মাও ওকে জামা কাপড় দিয়েছে। খুব আনন্দ করে কিন্তু পয়লা বৈশাখটা কাটালাম। বেশ ভালো লাগলো যে প্রথমবার পয়লা বৈশাখটা খুব ধুমধামে কাটলো বিয়ের পর। আর তার পরের দিনই কিন্তু ও আবার চলে গেল। যখন ও চলে গেল আমি কিন্তু ভীষণ কান্না করলাম, আমার মন আবার ভেঙে গেল। গুনে গুনে আনন্দ যাকে বলে, মানে একদম গুনে অল্প একটু সময়ের জন্য আমার জীবনে আনন্দ। আর আমার যে এত বছর বিয়ে হয়েছে তার মধ্যে না সত্যি আমি তোমাদেরকে গুনে গুনে বলতে পারবো আমার জীবনে এই সুখের দিনগুলো খুব কম। কারণ কত আনন্দ খুশি হোক না কেন সেই মুহূর্তে কিন্তু সেই মানুষটা থাকে না। এত উৎসব, তারপরে এত আত্মীয় স্বজনের বিয়ে, কোনো কিছুতেই কিন্তু ও থাকতে পারে না। তো সেই কারণে আনন্দগুলোও না আমাদের মধ্যে হয়। আজ তো হয়তো শিখে গেছি সেই আনন্দগুলোকে ভাগ করতে, কিন্তু প্রথম জীবনে ভীষণ কষ্ট পেতাম। পুজো আসলে খুব কষ্ট পেতাম। কোনো আনন্দ, বিয়ে বাড়ি, ওকেশন সব কিছুই যেন ওকে ছাড়া মূল্যহীন। প্রথম যখন ওর বাবা ছুটি কেটে যেত তখন কিন্তু আমার মেয়ে ভীষণ কান্না করতো, খুব কান্না করে করে বলতো সবার বাবারা বাড়ি থেকে চাকরি করে, আমার বাবা কেন বাড়ি থেকে চাকরি করে না, কেন এই চাকরিগুলো করে, কেন এই চাকরি আমার বাবা বেছে নিয়েছে। ওকে তখন কিছুতেই বোঝাতে পারতাম না। আমি কান্না করতাম, মেয়ে কান্না করতো, আর একদিকে ওর বাবা কান্না করতো। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ছুটি কাটতো। আস্তে আস্তে মেয়ে যখন বড় হলো তারপরে ও বুঝতে শিখলো যে পাপা কি জব করে, কেন থাকে না বাড়িতে। এখন কিন্তু কষ্ট কম পায়, কিন্তু ওর মন ভারী হয়ে থাকতো যে আমার সব কিছুই তো আমার মা করে, বাবাকে তো পাই না তেমনভাবে। যাই হোক বন্ধুরা, দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ এই সমস্ত কিছুই কিন্তু সমস্ত কিছুর মাঝখান থেকে খুঁজে আমাদেরকে বার করে নিতে হয়। যেমন পরিস্থিতি হোক না কেন সব কিছুকেই আমাদের মানিয়ে নিতে হয়, এবং সময়ের সাথে সাথে আমরা অবশ্য সেই সমস্ত কিছু শিখেও যাই। তবে যাই হোক না কেন অনেকটা কিন্তু সুখী। যখন ওর বাবা আসে তখন কিন্তু সেই কটা দিন ভীষণ আনন্দের সাথে, সুখের সাথে প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা দুজনেই কাটানোর চেষ্টা করি। সমস্ত দুঃখ কষ্টকে একদম পিছনে রেখে হাসি খুশি থাকার কিন্তু সব সময় চেষ্টা করি। আর এটাই মনে হয় সব সময় আমাদের প্রত্যেকের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন সমস্ত কিছুকে কাটিয়ে খুব ভালোভাবে জীবনটাকে কাটানো উচিত।
কারণ মানব জন্ম একবারই, আমরা তো আর সেই জন্ম বারবার পাবো না। দেখো আজ দুপুরের খাবারে আছে উচ্ছে ভাজা আর ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি। মেয়ে ভীষণ পছন্দ করে আর মেয়েকে ভীষণ মিস করছি এটা খেতে গিয়ে। আর দুটো যে পাবদা মাছ বেঁচেছিল সেই দুটোই কিন্তু বানিয়েছি। এই হচ্ছে আজকের দুপুরের খাবার আমার। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকুনি কাজ করেছি না কেন সবটাই কিন্তু ভীষণ হাতে ধরে আস্তে আস্তে পরিষ্কার করেছি, তাই অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আবার অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।